বাংলাদেশের বীভৎস ফাইটার জেট দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে অসংখ্য। আজকে আপনাদের থেকে আমি 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি এবং এই সময়ের মধ্যে আমি এমন কিছু প্রশ্ন বাংলাদেশের বর্তমান বিমান দুর্ঘটনা নিয়ে করতে চাই যার উত্তর ভারত, বাংলাদেশ, আন্তর্জাতিক স্তরের একাধিক মানুষ এখন খুঁজে বেড়াচ্ছেন। হয়তো বাংলাদেশের সেনাপ্রধান কিংবা মোহাম্মদ ইউনূস সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। কিন্তু আসলে এটি কি সত্যি দুর্ঘটনা নাকি পরিকল্পিত 100 শিশুর হত্যা? কিসের জন্য হঠাৎ করে বাংলাদেশে সবকিছু ছেড়ে ছুড়ে পাইলটদের মহড়া শুরু হলো, সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে উঠতে শুরু করেছে। তবে এই ফ্লাইট দুর্ঘটনায় নিয়ে ভারতবর্ষ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং একটি টুইট করেছেন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় যখন কিছু সংখ্যক বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস আমি দেখছিলাম সোশ্যাল নেটওয়ার্কে, ঠিক তখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্তত বুঝিয়ে দিয়েছেন মানবতা আজও বেঁচে আছে। বাংলাদেশের দুঃসময় পাশে দাঁড়ানো হয়তো আমাদের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান কর্তব্য। তবে তার আগে আজ ছোট্ট একটা ঘোষণা। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর এক কথায় উত্তর হলো স্টক মার্কেটে ইনভেস্ট শুরু করুন। কিন্তু সঠিক জায়গা থেকে এই ইনভেস্টমেন্ট শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এক নতুন অ্যাপের পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কেট উলফ হলো এরকমই একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে এককালীন মাত্র 99 টাকা দিয়ে আপনারা ট্রেডিং শুরু করতে পারেন। কোনো হিডেন চার্জ নেই। আপনারা এই অ্যাপ iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানেই কিন্তু ডাউনলোড করতে পারেন। মার্কেট উলফ অ্যাপ কিন্তু আপনাদের ফিনান্স বাড়াতে সাহায্য করবে। এবার আপনাদের দেখাচ্ছি আপনারা ঠিক কিভাবে এই অ্যাপকে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপটি লগ ইন করলাম। এরপর দেখুন ফলো ট্রেন্ডের ফিচার্স, যা রিয়েল টাইমে আপনাকে হাই মোমেন্টামে যে ট্রেডসগুলো আপনার প্রফিট বাড়াতে সাহায্য করে সেগুলোকেই দেখাবে। এবার আমি ক্লিক করলাম ফলো ট্রেন্ডের অপশান, ট্রেড প্লেস করলাম এবং এভাবে আমার ট্রেডটি কিন্তু শুরু হয়ে গেল। এই অ্যাপের সব থেকে বড় সুবিধা হলো আপনি খুব ছোট ইনভেস্টমেন্টে এই অ্যাপে ট্রেডিং জার্নি শুরু করতে পারেন, যেখানে অন্য অ্যাপে প্রায় 3 গুণ টাকা কিন্তু আপনাকে দিতে হবে জার্নি শুরু করার জন্য। এই অ্যাপের একটি কি ফিচার্স হলো স্টপ লস, যা আপনার ক্ষতি আটকাতে পারে। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেল অবধি পৌঁছে যায় তাহলে এই অ্যাপ কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এই অ্যাপে ব্রোকারেজ চার্জ ইন্ডাস্ট্রির অন্য অ্যাপের থেকে কিন্তু অত্যন্ত কম। অর্থাৎ সব দিক থেকেই এই অ্যাপ ব্যবহার করা অত্যন্ত লাভজনক। দেখুন, এবার এখানে আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং 1166 টাকার প্রফিটও বুক হয়ে গেল খুব কম সময়ে। তাহলে আর দেরি কেন, আপনি গেস করুন আর ট্রেন্ড ফলো করে ট্রেড শুরু করুন। আরো ইন্টারেস্টিং বিষয় হলো এখানে বাকি অনেক কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসেরও ট্রেড আপনি করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। এটা দেখুন এই অ্যাপের এপ্রিল ও মে মাসের প্রফিট। রিসেন্ট টাইমে যদি জুন মাসের পারফরমেন্স দেখেন, দেখবেন ট্রেডাররা 70,468 টাকার প্রফিট বুক করেছে। সেখানে এক্সপার্টের রেকমেন্ডেশন নিয়ে 203% প্রফিট পেয়েছে ট্রেডাররা। আপনি আপনার পাস্ট পারফরমেন্সও এই অ্যাপে কিন্তু দেখতে পারেন। সব থেকে বড় কথা হলো আপনার প্রফিটের উপর কোনো কমিশন লাগে না, পুরো টাকাটাই আপনার অ্যাকাউন্টেই কিন্তু ঢুকবে। মার্কেট উলফ অ্যাপ ব্যবহার করা কিন্তু সহজ ও সিকিউর, আর রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, আমি আমার পোস্টের পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে এই অ্যাপের লিংক দিয়ে দিলাম। আপনারা iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানেই কিন্তু এই অ্যাপকে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন 2 মিলিয়নের বেশি মানুষ কিন্তু এই অ্যাপ বর্তমানে ব্যবহার করেন। তাহলে আপনারা চটপট লিংকে ক্লিক করুন আর মার্কেট উলফ অ্যাপ ডাউনলোড করে ট্রেডিং জার্নি শুরু করুন। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের এই এয়ার ক্র্যাশ নিয়ে একটি টুইট করেছেন। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ভারত বাংলাদেশের পাশে এই বিপদের সময় দাঁড়াবে। যদি কোনো রকম সহানুভূতি এবং সহযোগিতা এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাজে লাগে তাহলে সেটি করার জন্য ভারত প্রস্তুত। সেখানে তিনি বলেছেন, ডিপলি শকড অ্যান্ড স্যাডেন্ড অ্যাট দ্য লস অফ লাইভস, মেনি অফ দেম ইয়ং স্টুডেন্ট ইন এ ট্র্যাজিক এয়ার ক্র্যাশ ইন ঢাকা। ঘটনাটা তিনি বলেছেন। পরের পাড়ায় তিনি লিখেছেন, উই প্রে ফর দ্য সুইফট রিকভারি অফ দোজ ইনজুরড
India stands in solidarity with Bangladesh and is ready to extend all possible support and assistance. অর্থাৎ ভারত সরকার বিভিন্নভাবে বাংলাদেশকে এই মুহূর্তে সাহায্য করতে চায়, যদি তাদের প্রয়োজন হয় ভারত বাংলাদেশের পাশে দাঁড়াবে। এটা তো গেল একটা পর্ব। অবাক করার বিষয় হলো, কিছুদিন আগে যখন আহমেদাবাদে যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল, তখন বাংলাদেশের কিছু সদস্য, কিছু বাসিন্দা, কিছু নাগরিক ভারতের এই দুর্ঘটনা নিয়ে কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রীতিমতো মজা করেছিলেন। তারা কখনো ধর্মীয় ব্যবধানকে উপজীব্য করে ভারতবর্ষের সমালোচনা করতে গিয়ে তারা এই মৃত্যু মিছিলকে কিন্তু উদযাপন করেছিলেন সে সময়। আর আজকে ভারত সরকার কিংবা ভারতবাসীর পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে, দুর্ঘটনা কিংবা এই ধরনের বিপদের পরিস্থিতিতে পাশে দাঁড়ানোই ভারতবর্ষের একমাত্র ধর্ম। কিন্তু এই দুর্ঘটনা পর্ব নিয়ে যে প্রশ্নগুলো আজকে করতে হবেই, যে প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের জনগণ শুধু নয় আন্তর্জাতিক জনগণ করছে, তার উত্তরগুলো কিন্তু আজকে মোহাম্মদ ইউনূস কিংবা বাংলাদেশের সেনাপ্রধানকে দিতে হবেই। কেন আমি বলছি এ কথা? আমি 5 থেকে 6টা এমন প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি ব্যক্তিগতভাবে খুঁজছি যে এটিকে সত্যিই দুর্ঘটনা, নাকি এক বৃহত্তম আন্তর্জাতিক ষড়যন্ত্র, নাকি মোহাম্মদ ইউনূসের ইন্টারনাল পলিটিক্সে বেঁচে থাকার জন্য সমস্ত সমালোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটি ট্রাম্প কার্ড খেলে ফেলা। অনেক প্রশ্ন, কারণ এই পার্টিকুলার যে ফাইটার জেট যেটা নিয়ে এত আলোচনা, F-7, সেটি ছিল MiG-21 এর ডুপ্লিকেট কপি। চীন এই ধরনের ফাইটার জেট 1960-70 দশকে ব্যবহার করত, এবং এই 60-70 দশকে যখন ব্যবহার করা হতো তখন এটির নাম ছিল J-7। চীন যখন এটিকে এক্সপোর্ট করত তখন এক্সপোর্ট ভেরিয়েন্টের নাম F-7 রেখেছিল, ফলে বাংলাদেশের মতো দেশ সেই পার্টিকুলার ফাইটার জেটটিকে কিন্তু কিনেছে। এবার প্রশ্নটা কি ওঠে, বর্তমান সময়ে এই ফাইটার জেট এতটাই পুরনো যে কোনো উন্নত দেশের সেনাবাহিনী বা বিমান বাহিনী এটি ব্যবহারই করে না, ফলে F-7 ফাইটার জেট বাংলাদেশের বিমান বাহিনী এখনো ব্যবহার করছে, এটাই সব থেকে বড় বিস্ময়। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, এই F-7 ফাইটার জেট 2025-এই 3টে এমন ঘটনা আমাদের সামনে এসেছে যেখানে এই একই রকম ঘটনার হদিশ আমরা পেয়েছি। আপনি যদি ইতিহাসে যান, বেশি দিন পেছাতে হবে না, ফেব্রুয়ারি মাসে পিছিয়ে যান। ফেব্রুয়ারি 6, 2025, ফেব্রুয়ারি 6, 2025-এ জিম্বাবুয়েতে F-7 ফাইটার জেট কিন্তু এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ে ক্র্যাশ হয়েছিল এবং এই ধরনের দুর্ঘটনা হয়েছিল। পাশাপাশি 2025-এর 21শে জুন, যদি আজকের দিনটা আপনারা মেরিট হিসেবে কাউন্ট করেন, তাহলে তার 1 মাস আগে আরো একটি ঘটনা এরকম ঘটেছিল মায়ানমারের এয়ারফোর্সে। মায়ানমার সরকার চীনের F-7 ফাইটার জেট ব্যবহার করে, এবং বোঝা গেছিল এই ধরনের ফাইটার জেট তারা দুর্ঘটনার কবলে তাদের সেনাবাহিনী পড়েছে। অর্থাৎ বাংলাদেশের এই ঘটনার 1 মাস আগেও এই ধরনের বিমান কিন্তু দুর্ঘটনায় পড়েছে। প্রশ্ন কিন্তু উঠে গেছিল চাইনিজ টেকনোলজি নিয়ে। আরো প্রশ্ন কি ওঠে জানেন, চীন কিন্তু নিজে এই ধরনের বিমানকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে 2023 সালে। যারা এই ধরনের ফাইটার জেট বানিয়েছে তারাই ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, অথচ বাংলাদেশের সরকার এখনো এই ধরনের ফাইটার জেট ব্যবহার করে যাচ্ছে, তাও আবার ট্রেনি পাইলটদের জন্য। যারা প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট তাদের জন্য আপনি সবচেয়ে খারাপ ধরনের পাইলটটিকে রেখে দিয়েছেন। এটা কোন ধরনের বুদ্ধিদীপ্তর পরিচয়, বুদ্ধির পরিচয় যদি একটু আপনাদের বলেন তাহলে আমার খুব ভালো হয়। তাহলে এটা পরিকল্পিত হত্যা বলবো না আমি? আমরা যখন ছোটবেলায় সাইকেল চালানো শিখি তখন কম বেশি সকলেই সাইকেল নিয়ে বিভিন্ন ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছি। আমরা যখন প্রথম গাড়ি চালানো শিখেছি আমরা কি স্মুথলি সেটাকে ড্রাইভ করতে পেরেছি? তাহলে একজন বিমান চালক যিনি ট্রেনি, যিনি প্রথমবারের জন্য এই ধরনের বিমান চালাচ্ছেন, তাকে আপনি তুলে দিয়েছেন খাটানা মার্কা একটা ফাইটার জেট, যে ফাইটার জেটের টেকনোলজি, যে ফাইটার জেটের ইঞ্জিন, যে ফাইটার জেটের ইজেকশন ক্যাপাবিলিটি, সমস্ত কিছু নিয়ে চায়নাই প্রশ্ন তুলে এটাকে বন্ধ করে দিয়েছে, যে বর্তমান সময় এটি চলে না। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী এখনো এই বিমানটিকে ব্যবহার করছে একটি ট্রেনি পাইলটের প্রশিক্ষণের জন্য। এটা কি সত্যি গবেটের মতো কাজ নয়? নাকি আপনি জেনে শুনে একজন অত্যন্ত দুরন্ত এক পাইলটকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিলেন?
আমি পাইলটের জীবনী দেখছিলাম। ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট পাইলট অফ দ্য বাংলাদেশ এয়ারফোর্স। এই মুহূর্তে তার যে কেরিয়ার শুরুর সময় তিনি যেরকম ভাবে তার জীবনটাকে বিসর্জন দিলেন, এর দায় কি মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের নয়? প্রশ্ন তো থেকে যাবেই। পাশাপাশি এই ফাইটার জেটের টেকনিক্যাল একাধিক ডিফিকাল্টিস ছিল। এই ফাইটার জেটে ব্যবহার করা হয় টার্বো সিঙ্গেল ইঞ্জিন, যার প্রধান অসুবিধা হলো এই ইঞ্জিন যদি একটি বন্ধ হয়ে যায়, ব্যাকআপ কোনো ইঞ্জিন রাখা হয় না। ট্রেনি পাইলট জেট যখন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়, আমরা সাধারণত দেখি সেটাকে কভার আপ করার জন্য আরো একজন ড্রাইভার থাকে, কখনো কখনো বা আর একটা ফাইটার জেট সেটাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে, কারণ যিনি এই পাইলট হিসেবে ফাইটার জেটটি ওড়াচ্ছেন তিনি ট্রেনি, অর্থাৎ শিক্ষানবিশ, প্রশিক্ষণ হচ্ছে তার। তিনি এখনো প্রফেশনাল জার্নি শুরু করেননি, তিনি প্রফেশনাল জার্নি শুরু করার আগের ধাপে আছেন। কিন্তু এক্ষেত্রে পরিষ্কার বোঝা গেল এই ফাইটার জেটে একটি ইঞ্জিন আছে যেটি টার্বো ইঞ্জিন, টার্বো জেট ইঞ্জিন বলা হয়। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারছেন বিষয়টি, যে ইঞ্জিন যদি একবার বিফল হয়ে যায় তাহলে ব্যাকআপ কোনো প্ল্যানই থাকে না। আমি একটি রিপোর্টে দেখছিলাম পাইলট নাকি কন্ট্রোল রুমে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কন্ট্রোল রুম তাকে কিছু নির্দেশ দেন, কিন্তু তিনি কোনোভাবেই পাইলটটি জনবহুল স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেননি। কারণটা হলো সেই ইঞ্জিনের ডিফিকাল্টি এবং টেকনোলজি ফল্ট। যেখানে ভারতের কেরালা বিমানবন্দরে F-35 এর মতো অত্যাধুনিক 5th জেনারেশন ফাইটার জেট আটকে পড়ে গেছে এবং তার হাইড্রোলিক সারাতে ব্রিটেন থেকে 40 সদস্যের একটি প্রতিনিধি টিমকে পাঠাতে হলো এবং 1 মাস পরে F-35 ফাইটার জেটে উদ্ধার করা হলো, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার F-7, যা কিনা 1960-এর দশকে তৈরি, 1960-এর দশকে টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি অনুযায়ী একটি ইঞ্জিন ম্যানুফ্যাকচার করেছে চীন, সেই ফাইটার জেটকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে। এটা ইচ্ছাকৃত নয়। F-35 এর হাইড্রোলিক যেখানে খারাপ হওয়ার নিদর্শন আমরা দেখছি, সেখানে F-7, আমি সত্যি জানি না কোন মূর্খের স্বর্গে এরা বসবাস করছে। এটা কি পরিকল্পিত নয়? প্রশ্ন কিন্তু উঠবেই। পাশাপাশি এই ফাইটার জেটগুলো এতটাই আগে কেনা হয়েছিল, এর একটা মেটাল ফ্যাটিগনেস চলে আসে, রক্ষণাবেক্ষণ হয় না, ঠিকঠাকভাবে মেনটেনেন্স হয় না, কারণ এই মেনটেনেন্স গুলো বর্তমান সময় কেউ করেই না। উদাহরণস্বরূপ আমি আপনাদের বোঝাচ্ছি, দেখুন ছোটবেলায় আমরা নোকিয়া ফোন ব্যবহার করতাম, জানেন তো, নোকিয়া 101, 111, এই যে ছোট ছোট কিপ্যাড ফোনগুলো, কিন্তু এখন কি আমরা ব্যবহার করি? সেটা করি না। এবার আমি ধরুন এখন নোকিয়া ফোন ব্যবহার করছি এবং আমার নোকিয়া ফোনটা খারাপ হয়ে গেল বাই ডিফল্ট, আমি কোথায় সারাতে যাব? আমাকে কি এই মুহূর্তে কোনো মেকানিক্স ওই নোকিয়ার ওই ওই পুরোনো দিনের মান্ধাতা আমলের ফোনগুলোকে সারিয়ে দিতে পারবে? পারবে না তো, কারণ ওরা তো এই টেকনোলজি সম্পর্কে কিছু জানে না। এখন আমরা স্মার্টফোন ইউজ করছি, আমরা এলসিডি স্ক্রিন ইউজ করছি, আমরা অ্যান্ড্রয়েড ইউজ করছি, iOS ইউজ করছি, আমরা অন্য লেভেলে পৌঁছে গেছি। এবার আপনি একটা দোকানে গিয়ে বললেন আমার নোকিয়া ওই ধরনের ফোনের একটা ব্যাটারি সারিয়ে দাও বা ব্যাটারি লাগিয়ে দাও বা কিছু ফল্ট গুলোকে রেকটিফাই করে দাও, স্বাভাবিকভাবেই একটা ইঞ্জিনিয়ার সেটা করতে পারবে না, যে F-7 এর রক্ষণাবেক্ষণের জন্য হয়েছে। বাংলাদেশের মিডিয়াগুলো বলবে না। আমি আপনাদের রিসার্চ করে এই তথ্যটা আপনাদের দিচ্ছি যে এখানে সিঙ্গেল ইঞ্জিন টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই টার্বোজেট ইঞ্জিনের সবচেয়ে বড় ডিফিকাল্টিসই হলো একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সেকেন্ড ব্যাকআপ প্ল্যান নেই, ফলে চীন এই ফাইটার জেটকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এই ফাইটার জেটকে ব্যবহার করছে, তাও আবার একটি ট্রেনি পাইলটের জন্য। পরবর্তীকালে চীন এই মুহূর্তে J-10C ফাইটার জেট বাজারে নিয়ে আসছে এবং মোহাম্মদ ইউনূস কিছুদিন আগেই বলছিলেন J-10C এইসব ফাইটার জেট তিনি কিনতে পারেন, কিন্তু আদতে তার যত প্রতিশ্রুতি পুরোটাই ভাওতাবাজি। আপনারা বুঝতে পারছেন, কাগজ কলমে বেরোচ্ছে এইসব করবেন তিনি, আদতে J-7 এর বদলে F-7 এই সকল ফাইটার জেট নিয়ে ট্রেনিং ফেনিং হচ্ছে এবং যার রেজাল্ট কিন্তু এটি। পরবর্তী যে প্রশ্নটা আমি আজকে তুলতে চাইছি, সত্যি কি কোনো সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম এই এয়ারবেস নয়, এই পার্টিকুলার লোকেশনকে কেন্দ্র করে ছিল, যেখানে পাইলটের প্রথমবারের জন্য একক প্লেন চালানো, সেখানে সেফটি মেজারমেন্ট কি কি নেওয়া হয়েছিল, নাকি পুরো বিষয়টা অত্যন্ত ক্যাজুয়াল ওয়েতে করা হয়েছে? আরো ডিপলি যদি আপনারা দেখেন তাহলে এইখানে যে সারাউন্ডিং সেফটি ম্যানেজমেন্ট গুলো সব সম্পূর্ণভাবে ফেল করেছে, তার প্রকৃত উদাহরণ হলো এই প্লেনটি ওড়ানো হয়েছে একটা জনবসতিপূর্ণ জায়গায়,
একটা স্কুলের ছাদের উপরে, ঢাকা থেকে উত্তরে উত্তরা নামক একটি জায়গা, অত্যন্ত জনবসতিপূর্ণ একটি এলাকা। পৃথিবীতে আপনি এমন একটি জায়গা দেখান যেখানে জনবসতিপূর্ণ এলাকার মাথার উপরে ট্রেনি পাইলট দ্বারা ফাইটার জেটের প্রশিক্ষণ হয়। কলকাতা শহর জনবসতিপূর্ণ একটি জায়গা, তো কলকাতার মাথার উপরে ট্রেনি ফাইটার জেট কখন উড়বে এটা আপনারা কল্পনা করতে পারেন? আমাদের ভারতেও বিভিন্ন দুর্ঘটনার কথা আমরা জানতে পারি। আমি সেগুলো নিয়ে যদি আপনি ডিফারেন্সটা করেন আপনি বুঝবেন, দেখবেন এগুলো পাহাড়ি অঞ্চলে হয়, নিচে পাহাড় থাকে, জনবসতিপূর্ণ একটি জায়গা থাকে না, সেটা একটু ফাঁকা থাকে, কারণ কোনো মানুষ যেন এই ফাইটার জেটের দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই প্রথম প্রিকশন মেজারমেন্ট হিসাবে কাউন্টেবল হয়। আর এটাই এয়ারফোর্সের প্রথম পয়েন্ট, যে কোনো ট্রেনি পাইলট বা ফাইটার জেট জনবসতিপূর্ণ জায়গাকে এড়িয়ে চলবে। শোনা যাচ্ছে কন্ট্রোল রুম থেকে পাইলটকে বলা হয়েছিল তুমি নিজেকে ইজেক্ট করে ফেলো, কিন্তু আপনারা জেনে অবাক হবেন F7-এ কোনো ইজেকশন সিটও ঠিক করে ছিল না। এবং ইজেকশন মানে আমি একটু আপনাদের বলে দিই, আপনারা দেখবেন বিভিন্ন সময় এখন শোনা যায় যে ফাইটার জেট মাটিতে পড়লেও পাইলট বেঁচে গেছে। ইজেকশন মানে হলো যদি ফাইটার জেট কোনোভাবে বিফল হয়ে যায় মাঝ আকাশে, তাহলে পাইলট নিজেকে সিট থেকে বার করে আনতে পারেন এবং মাঝ আকাশে প্যারাসুট বা বিভিন্ন ক্ষেত্রে বেঁচে যাওয়ার মতো একটা ব্যবস্থাপনা কিন্তু থাকে। কিন্তু F7 এতটাই পুরনো যে এখানকার ইজেকশন সিট ঠিকভাবে কাজ করবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। কিন্তু পাইলট শেষ মুহূর্তে জনবসতিপূর্ণ এলাকা থেকে প্লেনটিকে, ফাইটার জেটটিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন, যা তিনি করতে পারেননি, কারণ এখানে সিঙ্গেল ইঞ্জিন টার্বো জেট ব্যবহার করা হয়, যেটি একবার বিফলে হয়ে গেলে সাবস্টিটিউট কিছু থাকে না, ফলে যা হওয়ার তাই হয়েছে। কিন্তু জনবসতিপূর্ণ এলাকা থেকে ফাইটার জেটটিকে অন্যদিকে ঘোরানোর নির্দেশ কেন দিতে হবে? আপনি ওড়ালেন স্কুলের মাথায়, উত্তরার মতো একটা জনবসতিপূর্ণ একটি জায়গায়, এই বুদ্ধিটা কার, এই নির্দেশটা কার? সেনাপ্রধান নাকি বিমান প্রধান নাকি মোহাম্মদ ইউনূসের? আমি সত্যি জানি না। এ তো পুরো সুসাইড, আত্মঘাতী একটা সিদ্ধান্ত। আপনি একটি 6000 স্কুলের 6000 জন পঠন পাঠন করতে পারে এরকম একটা বৃহৎ স্কুলের মাথার উপরে পাইলটের প্রশিক্ষণ দিচ্ছেন। 19 থেকে 20 হলেই এর কনসিকুয়েন্সটা কি হতে পারে আপনি জানেন। যেটা হয়েছে তার দায় তো আপনাকে নিতে হবে। ঢাকা কিংবা বাংলাদেশের আশেপাশে কি কোনো ফাঁকা জায়গা ছিল না? বঙ্গোপসাগর ছিল না? আরব সাগর ছিল না? অনেক জায়গার উপরে এই ফাইটার জেট প্রশিক্ষণ করা যায়, যেটা বড় বড় দেশ সেটা করে। আপনি তো মিসাইল টেস্টিং করছেন জনবসতিপূর্ণ এলাকায় মনে হচ্ছে। আজকে ভারত কি জনবসতির মানে একটু ফুটেজ খেতে গিয়ে জনবসতিপূর্ণ এলাকায় জনতার দরবারে মিসাইল টেস্ট করবে, হাইপারসনিক মিসাইল টেস্ট করবে? ফাইটার জেট আপনি বাচ্চাদের স্কুলের মাথার উপরে ওড়াচ্ছেন, প্রশিক্ষা দিন একটা ফাইটার জেট পাইলটকে দিয়ে, সেটা তো আপনি জনবসতির মধ্যে দাঁড়িয়ে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল টেস্ট করছেন। এটা কি সত্যি মেনে নেওয়া যায়? আমি সত্যি জানি না এর ব্যাখ্যাটা কি। এই প্রশ্ন কিন্তু উঠবেই। পাশাপাশি যে প্রশ্ন উঠবে সেখানে বাংলাদেশের সেফটি ম্যানেজমেন্টকে নিয়ে। সেনাপ্রধান হঠাৎ করে নাকি টিম নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন উদ্ধার কার্যে, অত্যন্ত ভালো কাজ, কিন্তু সেনাবাহিনী কি কিছু লুকাতে চাইছেন তথ্য? প্রথমত, প্রপার মৃতের সংখ্যা লুকানো হয়েছে। আমি ভিডিও যখন বানাচ্ছি রাত 2:30টার সময়, তখনও অবধি বিভিন্ন সরকারি দপ্তর বলছে মৃতের সংখ্যা 30-এর কাছাকাছি, আহত 150 থেকে 200 জন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, যে আমার বিভিন্ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে এসছে, মৃতের সংখ্যা গ্রাউন্ড রিপোর্টের যারা ছিলেন তারা বলছেন 100 ছাড়িয়ে গেছে। তার মধ্যে 80% শিশু, 80%-এর বয়স 20-র কম। দায়টা কার? কেন বাচ্চাদের স্কুলের মাথার উপরে হেলিকপ্টার নামিয়ে জল দিয়ে পুরো বিষয়টার মোকাবিলা করা গেল না? কেনই বা সেনাপ্রধান হঠাৎ করে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেন? কেনই বা সকলে মিলে এমন কিছু করতে চাইছেন যেন আসল তথ্যগুলো আন্তর্জাতিক মিডিয়ার সামনে না আসে? আজকে প্রশ্ন উঠবে। পাশাপাশি বাংলাদেশে একটি বার্ন ইনস্টিটিউট আছে, আপনারা জানেন, যা বিশ্বে অন্যতম বৃহত্তম একটি বার্ন ইনস্টিটিউট, যা শেখ হাসিনার সময় বানানো হয়েছিল। কিন্তু সেই বার্ন ইনস্টিটিউটকে কি কাজে লাগানো হলো? লাগানো সম্ভব নয়। কেন জানেন? এই বার্ন ইনস্টিটিউট যিনি বানিয়েছিলেন তার নাম ডাক্তার সামন্তলাল। তিনি শেখ হাসিনা সরকারের
স্বাস্থ্যমন্ত্রী ছিলেন শেষ দিন অবধি। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে কি করেছে জানেন? তার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। বিদেশ থেকে একাধিক ইউটিউবার প্ররোচনা দিয়েছেন তিনি নাকি বাংলাদেশের গণহত্যা যখন হয়েছিল, মানে জুলাই বিপ্লব হয়েছিল, তখন নাকি চিকিৎসা করেননি। অথচ এই ডাক্তার সামন্তলালের কথা আমরা ভারতীয়রা জানি। বিশ্বাস করুন, শেষ 2 বছরে বহু জায়গায় ওনার নাম আমি নিজে খোঁজ খবর নিয়ে দেখলাম। ডাক্তার সামন্তলাল আসলে বাংলাদেশের এই বার্ন ইনস্টিটিউট শুধু তৈরি করেছেন তা নয়, তিনি একাধিক সময় এমন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড করেছে যার লেখা ভারতের একাধিক মিডিয়াও কিন্তু প্রচার করেছে। এই ডাক্তার সামন্তলাল এখন কোথায় কেউ জানে না। অনেকে বলছেন আত্মগোপন করে আছেন, অনেকে বলছেন তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির যুগে ডাক্তার সামন্তলাল যদি বাংলাদেশে এই মুহূর্তে থাকতেন, আমার দৃঢ় বিশ্বাস পুড়ে যাওয়া অনেক দেহকে তিনি প্রাণগুলোকে তাদের বাঁচিয়ে রাখতে পারতেন এবং অনেক শিশু হয়তো বেঁচে যেতে পারতো। উপদেষ্টারা বলছেন কাউকে চীনে নিয়ে যাওয়া হবে, কাউকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু এই বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার মতো শক্তি কি সত্যি বাংলাদেশের আছে, নাকি পুরোটাই ভাওতাবাজি? অনেক দেশে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা। আপনাদের দেশের সম্পদ ডাক্তার সামন্তলাল আপনাদের রাজনীতির ভয়ে আত্মগোপন করে আছেন। তাকে কি কাজে লাগানো এই অস্থির সময় যেত না? যেত, কিন্তু মোহাম্মদ ইউনূসরা করবেন না। এই নাহিদ, সারজিৎ, হাসনাত এরা শেষ 10 মাসে বাংলাদেশে কি অবস্থা করেছে আজ আপনারাও বুঝতে পারছেন। আমি এই ভিডিওতে এগুলো বলতে চাই না, কিন্তু বিশ্বাস করুন, কিছু ভালো মানুষকে যদি এই মুহূর্তে বাংলাদেশে, মানে বাংলাদেশের এই পরিবেশে কাজে লাগানো যেত, তাহলে কতগুলো সবুজ প্রাণ কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারতো। পরবর্তীকালে দেখুন, এতগুলো প্রশ্নের মধ্যেও আজ কোনো আমি নেগেটিভ কিছু বলতে চাই না, কিন্তু এটা তো বাস্তব। আর যদি ভারত বাংলাদেশের পাশে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, বা বাংলাদেশেরও তো উচিত ছিল সেদিন আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর একটু সহানুভূতি দেখানো, একটু সহমর্মিতা দেখানো। আজ ভারতের হাসপাতাল, ভারতের ডাক্তার যারা দিনের পর দিন বাংলাদেশের রোগীদের সেবা করেছেন, তাদেরও বাংলাদেশ সম্পর্কে আজকে বিভিন্ন ক্ষেত্রে একটা একটা দূরে সরিয়ে রাখার একটা প্রবণতা কিন্তু তৈরি হয়েছে, শুধু বাংলাদেশের ভারত বিরোধিতা এই মনোভাব জন্য। জাতীয় পতাকা পায়ের তলায় পাড়িয়ে দিনের পর দিন ভারতকে ছোট যদি তারা না করতো, আজকে ভারতের একাধিক চিকিৎসক, একাধিক হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য কিন্তু তার দ্বার উন্মুক্ত করে দিত। হয়তো দেবেও কালকে, হয়তো ভবিষ্যতেও দেবে। কিন্তু রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে কোথায় পাঠিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস এবং তার সেনাপ্রধান? প্রশ্ন তো থেকেই যাবে। রাজনৈতিক একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। গোপালগঞ্জে যে নৃশংস হত্যালীলা সেনাপ্রধান চালিয়েছেন, এই দুর্ঘটনা কোনোভাবে গোপালগঞ্জের ওই সমালোচিত ঘটনা থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার কোনো বিষয়বস্তু না তো? আগামী কিছুদিন বাংলাদেশের এই উপদেষ্টাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন হবে না, নাহিদদের ছেলে খেলা নিয়ে প্রশ্ন হবে না, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে না, বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না, মুদ্রাস্ফীতি নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না, বাংলাদেশের কোনো অবস্থা নিয়ে তারা কেউ প্রশ্ন তুলবে না। কারণ দুর্ঘটনায় প্রায় 100 জন শিশু এই পৃথিবী থেকে চলে গেছেন। তাই বাংলাদেশের সরকারের আপাতত সব দোষ মাফ, কিন্তু আসলে এই দুর্ঘটনার পিছনে যে ষড়যন্ত্র লুকিয়ে আছে, আস্তে আস্তে করে যে দুর্ঘটনার জাল বোনা হয়েছে, তার আসল চরিত্র মোহাম্মদ ইউনূস কিংবা সেনাপ্রধান। তাকে কি বাংলাদেশের মানুষ ক্ষমা করবেন? এই প্রশ্ন কিন্তু থেকেই গেল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ। আর সবশেষে একটা অনুরোধ, মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। আপনারা এখানে কম সময়ে অনেক টাকা মুনাফাও করতে পারেন, লাভও করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সানে এই অ্যাপকে আপনারা ব্যবহার করতে পারেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো 2 মিলিয়ন মানুষ অলরেডি এই অ্যাপকে ব্যবহার করছেন। তাহলে আর দেরি কেন, আপনারাও ডাউনলোড করুন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্কটি দিয়ে দিলাম এবং কমেন্টে, পিন কমেন্টে এখানে অ্যাপের লিঙ্কটি আমি দিয়ে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।